গত 2 বছরে সেখান থেকে অন্তত ৬৮,০০০ মানুষ চোখের সামনে নাই হয়ে গেছে। ২.৫ লাখ মানুষ হয়ে গেছে পঙ্গু। বাড়ি ফিরে দেখবে কারো হাত নেই, কারো পা নেই, কেউ চোখ হারিয়েছে। এমনও কেউ কেউ বাড়ি ফিরবে যে এই যুদ্ধে তার পরিবারের সব মানুষকে হারিয়েছে। গাজার মানুষ ঘরে ফিরছে, কেউ কেউ তো দীর্ঘ 2 বছর পর ফিরছে। ফিরে দেখবে ঘর বলে আর কিছু নেই। ঘরের সামনে লাগানো অনেকটা রক্তজবার মতো দেখতে আইরিশ ফুলের গাছটাও নেই। বড় বড় সব ভবন মাটির সাথে মিশে গেছে। দেখবে শহরে কোনো গাছ নেই বলে পাখিও নেই, পাখির কিচিরমিচির শব্দও নেই। 21 লাখ মানুষ নিয়ে গাজা পৃথিবীর সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ অঞ্চল, পৃথিবীর সবচেয়ে বড় বস্তির নামও বলা যেতে পারে। গত 2 বছরে সেখান থেকে অন্তত ৬৮,০০০ মানুষ চোখের সামনে নাই হয়ে গেছে। ২.৫ লাখ মানুষ হয়ে গেছে পঙ্গু। বাড়ি ফিরে দেখবে কারো হাত নেই, কারো পা নেই, কেউ চোখ হারিয়েছে। এমনও কেউ কেউ বাড়ি ফিরবে যে এই যুদ্ধে তার পরিবারের সব মানুষকে হারিয়েছে। কেউ কেউ হারিয়েছে তার ছোট ছোট সব সন্তানকে। ফিরে দেখবে তার ছোটবেলার বন্ধুটিও নেই। এরপরও মানুষ ঘরে ফেরে। প্রায় 2 বছর পর যারা প্রিয় মাতৃভূমিতে ফিরছেন তারা জানেন না তাদের দুবেলা খাবার কোথা থেকে আসবে, সন্তানটি আবার কবে স্কুলে যেতে পারবে। সর্বোপরি তাদের সামনে বড় প্রশ্ন, যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তা কি আদৌ স্থায়ী হবে? কারণ সব শর্তের সাথে এই শর্তটিও তো আছে যে ইসরায়েলি বাহিনী একটি নিরাপত্তা পরিধির মধ্যে থাকবে যতক্ষণ না গাজা আবারও মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসের ঝুঁকি থেকে সঠিকভাবে সুরক্ষিত না হচ্ছে। অর্থাৎ গাজাবাসী পুরোপুরি নিশ্চিত নন তাদের সামনের দিনে কি হবে। তারা কি নতুন করে ঘর সাজাবে, নাকি শরণার্থী জীবনের প্ল্যান বি মাথায় রেখে সামনের জীবন আগাবে? গাজাবাসীর সামনে মূলত এখন 4টি চ্যালেঞ্জ। প্রথমত, নতুন জীবনের চ্যালেঞ্জ। জাতিসংঘের বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্সরা বলছেন, ইসরায়েল গাজার হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল, বিভিন্ন এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। 90% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যুদ্ধ শেষ করলেও গাজা উপত্যকা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাদের মতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তারা নিজেদের শহর গ্রাম পুনর্গঠনের দীর্ঘ ও জটিল পথেই থাকবেন। আর তাদের স্বাভাবিক জীবনে ফেরাও হবে কষ্টকর, কারণ গাজায় থাকতে বাধ্য ফিলিস্তিনিদের মানসিক ট্রমার সঙ্গে লড়তে হবে। ইসরায়েলি হামলায় তারা পরিবার, বন্ধু, বাড়ি আর ভবিষ্যতের সব হারিয়েছেন। এসব ক্ষতি মেনে নেয়ার বা শোক প্রকাশ করার জন্য সময়টাও তারা পাননি। গাজার ফিলিস্তিনিদের লড়াই কেবল শারীরিক নয়, মানসিকভাবেও রয়েছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। যেমন যুদ্ধ শুরুর আগে 2022 সালে সেভ দ্য চিলড্রেন্সের এক সমীক্ষায় দেখা গেছে গাজার 5টি শিশুর মধ্যে 4টি অবসাদ, শোক ও ভয়ের মধ্যে জীবনযাপন করছে। তাহলে এখনকার কথা ভাবুন। গত বছর জর্ডানের আম্মানে MSF এর মনোরোগ বিশেষজ্ঞ আহমদ মাহমুদ আল সালেম গাজার শিশুদের চিকিৎসা দিয়েছেন। তিনি সেখানে দেখেছেন বেশিরভাগ শিশু জীবন ধারণ করছে জলে দুঃস্বপ্ন, অবসাদ আর অনিদ্রার মধ্যে। লন্ডনের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির সিনিয়র লেকচারার ডেরেক সামারফিল্ড আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন, গাজার অন্তত 17,000 অপ্রাপ্ত বয়স্ক শিশুই এখন একা। তারা আর নিরাপদ ও সুন্দর পরিবেশে বাঁচতে পারবে কিনা সেটিও অনিশ্চিত। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজা পুনর্গঠনের জন্য $50 বিলিয়ন বেশি খরচ হবে, আর পুরো উপত্যকাকে পুনরায় বাসযোগ্য করতে কমপক্ষে 15 বছরের বেশি সময় লাগতে পারে। তবে যদি ইসরায়েলের অবৈধ অবরোধ সমস্যা না করে তাহলেই গাজা পুনর্গঠন সম্ভব। আর ব্রুকিংস ইনস্টিটিউশনের 2017 সালের প্রতিবেদন বলছে, শুধু ইসরায়েলের এখনকার হামলা নয়, এর আগে ছোট ছোট যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধগুলো গাজা পুনর্গঠনে অনেক কঠিন করেছে পরিস্থিতি। দ্বিতীয় যে কারণটি আমরা দেখি সেটি হচ্ছে যুদ্ধবিরতি স্থায়ী না হওয়ার শঙ্কা। গাজার মানুষ এখন হাসছে, উল্লাস করছে, কিন্তু ইসরায়েলের অতীত রেকর্ড বলছে এই আনন্দের সাথে থেকে যাচ্ছে শঙ্কাও। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ডনের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক পরিচালক মাইকেল শেফার ওমরম্যান আল জাজিরাকে বলেছেন,
ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে চলবে কিনা সেটাই এখন উদ্বেগের বিষয়। তিনি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে নির্লজ্জভাবে এখন পর্যন্ত প্রতিটি যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। তার এই উদ্বেগের বাস্তবতাও এরই মধ্যে কিন্তু সামনে এসেছে। উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত উগ্র ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজা থেকে জিম্মিদের ফেরানোর পর হামাসকে ধ্বংস করতে হবে। অনেকেই বলছেন শিগগির আবারও গাজায় হামলা চালাতে পারে ইসরায়েল। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে সেখানে চলমান বিক্ষোভ সামাল দিতেই হয়তো এই যুদ্ধবিরতি তারা আপাতত মেনে নিয়েছে, কিন্তু দীর্ঘদিন কি মানবে? তৃতীয় কারণটি যদি আমরা দেখি, সেটি হচ্ছে ক্ষুধা, দারিদ্র্য, বাসস্থান, শিক্ষা। এই সব সংকটগুলির মধ্যেও আরেকটি বড় সংকট গাজাবাসীর অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। ট্রাম্পের পরিকল্পনার একটি শর্ত হলো হামাসকে ক্ষমতা ছাড়তে হবে। তবে গাজার ভবিষ্যতের জন্য পুনর্গঠন গুরুত্বপূর্ণ হলেও ভয় রয়েছে, হামাস ক্ষমতা ছাড়লে উপত্যকাটি অরাজকতা ও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। গাজা ভিত্তিক সাংবাদিক ইয়াসের আল বানা মনে করেন, মানুষের মৌলিক অধিকারগুলোর পাশাপাশি গাজার আরেকটি সমস্যা ফাতা ও হামাসের মধ্যে সংঘাত। যদিও ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধে অনেকাংশেই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত ফাতা আর গাজা নিয়ন্ত্রণকারী হামাস এখন আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। 2006 সালে হামাস নির্বাচনে জিতে গেলে ফাতার সঙ্গে বিরোধ চূড়ান্ত রূপ নিয়েছিল। এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়েছিল 1993 সালের অসলো চুক্তির পর। হামাস তাদের প্রতিষ্ঠার শুরু থেকে ইসরায়েলকে স্বীকার করেনি এবং সশস্ত্র প্রতিরোধ ত্যাগ করেনি। ফলস্বরূপ গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর চোখে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়। হামাসকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র ফাতাকে সমর্থন দেয়, যা পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। 2007 সালের জুনে হামাস ফাতাকে উৎখাত করে। এতে ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের মধ্যে বিভাজন স্থায়ী হয়ে যায়। কেশাওয়ের মতে, আঞ্চলিক দেশ এবং ইসরায়েলের সমর্থনে নির্বাসিত ফাতা নেতারা যদি কেউ ফিরে আসে, তারা হামাস ও তাদের মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহই হতে পারে। চতুর্থত দেখি, স্বাধীন রাষ্ট্র এবং একটি মানচিত্রের জরুরত। রাষ্ট্রের মর্যাদার জন্য 1933 সালের মন্টেভিডিও কনভেনশনে 4টি মানদণ্ড তালিকাভুক্ত করা হয়েছিল। ফিলিস্তিন ন্যায্যভাবে 2টি দাবি করতে পারে: 1, স্থায়ী জনসংখ্যা; 2, আন্তর্জাতিক সম্পর্ক তৈরির ক্ষমতা। কিন্তু এটি এখনও একটি সংজ্ঞায়িত অঞ্চল থাকার শর্ত পূরণ করে না। চূড়ান্ত সীমানা নিয়ে কোনো চুক্তি না হওয়ায় ফিলিস্তিন বলতে কি বোঝায় তা নিশ্চিতভাবে বোঝা কঠিন। ফিলিস্তিনিদের জন্য তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র 3টি অংশ নিয়ে গঠিত: পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা, যা 1967 সালে 6 দিনের যুদ্ধের সময় ইসরায়েল দখল করে নিয়েছিল। 1948 সালে ইসরায়েলের স্বাধীনতার পর থেকে পশ্চিম তীর ও গাজা উপত্যকা ভৌগোলিকভাবে প্রায় 75 বছর ধরে ইসরায়েল দ্বারা ঘিরে রয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইহুদি বসতি স্থাপনকারীদের উপস্থিতির অর্থ হচ্ছে 1990-এর দশকের অসলো চুক্তির পর প্রতিষ্ঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ মাত্র 40% ভূখণ্ড পরিচালনা করে। 1967 সাল থেকে বসতি সম্প্রসারণ পশ্চিম তীরকে গ্রাস করেছে, যা ক্রমবর্ধমান খণ্ডিত রাজনৈতিক ও অর্থনৈতিক সত্তায় পরিণত হয়েছে। এদিকে পূর্ব জেরুজালেম, যেটিকে ফিলিস্তিনিরা তাদের রাজধানী বলে মনে করে, ইহুদি বসতিতে তা পরিপূর্ণ হয়ে গেছে এবং ধীরে ধীরে পশ্চিম তীর থেকে শহরটিকে একরকম বিচ্ছিন্ন করে দিয়েছে। গাজাকে আরও দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে যখন 2023 সালের অক্টোবরে হামাসের হামলার ফলে প্রায় 2 বছর যুদ্ধের পর সেখানকার বেশিরভাগ ভূখণ্ডই নিশ্চিহ্ন হয়ে গেছে। এই সব সংকট কাটিয়ে ফিলিস্তিনে সত্যিকারভাবে কবে শান্তি ফিরবে তা কেউ জানে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।